আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন সমরেশ মজুমদার রচিত উপন্যাস আয়না ভেঙে গেলে। আজ পর্ব 3, অর্থাৎ শেষ পর্ব। সত্যপ্রকাশ বললেন, উদারতা শব্দটা তোমার মুখে মানায় না বৌমা। প্রতিভা দ্রুত শ্বশুরের দিকে এগিয়ে গিয়ে বলল, বাবা। সত্যপ্রকাশ তাকালেন। সত্যি করে বলো তো, তুমি আমাদের ঠকালে কেন? যার উত্তর আমার জানা নেই তা আপনাকে কি করে বলবো? অরুণ প্রকাশ বলল, বাবা, ওর সঙ্গে কথা বলার আর দরকার নেই। আমি ওকে এ বাড়ি থেকে চলে যেতে বলেছি 24 ঘন্টার মধ্যে। প্রতিমা শ্বশুরকে জিজ্ঞাসা করল, আমি চলে গেলে আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে? অরুণ প্রকাশ বলল, না, হবে না। তুমি যে ক্ষতি করে গেলে তার আগুন সারা জীবন জ্বলবে, কিন্তু তোমাকে তো চোখের সামনে দেখতে হবে না, সেটুকুই স্বস্তি। অরুণ প্রকাশ বলে, শোনো উর্মি, তোমার গর্ভধারিণী এ বাড়ি থেকে চলে যাচ্ছে। উর্মি অন্যদিকে মুখ ঘোরালো, তাতে আমার কিছু যায় আসে না। প্রতিমা অবাক হয়ে বলল, চমৎকার। উর্মি তার দিকে তাকালো, ব্যঙ্গ করছো আমাকে? আজ যখন সব জানাজানি হয়ে গেল তখন আমার পরিচয় কি? কি দরকার ছিল তোমার আরেকটা প্রাণের জন্ম দেওয়ার, যার কপালে শুধু বেজন্মা শব্দটা লেখা থাকবে? বলো, জবাব দাও। বেজন্মা? বিড়বিড় করলো প্রতিমা। চিৎকার করলো উর্মি, ওই জঘন্য শব্দটা ছাড়া আমার আর কোনো পরিচয় নেই। তাই? প্রতিমা এগিয়ে গেল। আজ এত বছর ধরে তোর গায়ে যাতে একটু আঁচ না লাগে তার চেষ্টা করে গেছি আমি, তার কোনো দাম নেই। তোর অসুখ হলে রাতের পর রাত না ঘুমিয়ে সেবা করেছি, তার কোনো মূল্য নেই। 100 মাটির পুতুলে প্রাণ সঞ্চার করলেও একটা মানুষকে খুন করার অপরাধ মার্জনা পায় না। তুমি যা করেছো সেই কাজটা করার লোক পয়সা দিলেও পাওয়া যায়। জন্মমাত্র মাতৃহারা সন্তানও তো বড় হয়। উর্মি বলল। কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে থেকে প্রতিমা বলল, আমার আর কিছু বলার নেই। বেশ, আমি চলে যাচ্ছি। আমাকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে, তার মধ্যেই আমি চলে যাব। তোমাদের আর যন্ত্রণা দেব না। কথাগুলো বলে ভেতরে চলে যায় প্রতিমা। তার যাওয়া দেখতে দেখতে অরুণ প্রকাশ বলল, আমি ভেবে পাচ্ছি না আত্মীয় স্বজনদের কিভাবে মুখ দেখাবো। সবাই তো জানতে পারবে, এসব তো লুকিয়ে রাখা যাবে না। সত্যপ্রকাশ বললেন, এতে তো আমাদের কোনো দোষ নেই খোকা। যা সত্যি তা তুমি কতদিন চাপা দিয়ে রাখবে? জানলে জানবে। অরুণ প্রকাশ বলল, এরপর আমরা উর্মির বিয়ে দেব কিভাবে? উর্মি চিৎকার করল, আমার বিয়ে নিয়ে কাউকে ভাবতে হবে না। এই সময় কাঞ্চন ঘরে ঢুকে বলে, কাকাবাবু। অরুণ প্রকাশ তাকালো। বলো। আমি সমস্ত কাগজপত্র পড়লাম। পড়ার পর আমার মনে কয়েকটা প্রশ্ন জেগেছে। কাঞ্চন বলল, যেমন? অরুণ প্রকাশের কপালে ভাঁজ পড়ল। এই সুশোভন মিত্র এতদিন কোথায় ছিলেন? তার আত্মীয় স্বজন বলতে কে কে আছেন? তিনি তো স্বয়ংভূ হতে পারেন না। কাঞ্চন তাকালো। অরুণ প্রকাশ চিবিয়ে চিবিয়ে বলল, কাঞ্চন, যে লোকটা এই সর্বনাশের জন্য দায়ী তার ঠিকুজি জেনে আমার কোনো লাভ নেই। বেশ, নাইবা জানলাম। কাঞ্চন তাকালো সত্যপ্রকাশের দিকে। দাদু, আপনি যখন কাকিমার বাপের বাড়িতে বিয়ের কথা বলতে চান তখন ওর বয়স কত ছিল? কত হবে, ফার্স্ট ইয়ারে পড়তো, ধরো 17 কি 18। খুব চালাক চতুর স্মার্ট ছিলেন কি? সত্যপ্রকাশ মাথা নাড়লেন। না না, খুব শান্ত, একেবারে পুতুলের মতো, লক্ষ্মীময়ী। তাই তো আমাদের খুব পছন্দ হয়েছিল, তাই তো কোনো দাবি দেওয়ার মধ্যে আমি যাইনি। বাহ, কাঞ্চন বলল, আচ্ছা, বিয়ের পর কাকিমা কি ঘন ঘন বাপের বাড়িতে যেতেন? গেলে মাসে কিরকম সময় সেখানে থাকতেন?
প্রশ্নই উঠতো না। যেতে ইচ্ছে করলেও যেতে পারতো না। তোমার ওই দিদিমা ওই যাওয়া যাই পছন্দ করতেন না। সত্যপ্রকাশ মনে করে বললেন, আপনার সঙ্গে কিরকম ব্যবহার করতেন? সত্যপ্রকাশ হাসল। খুব ভালো। মুখ থেকে কথা খসার আগেই বুঝে নিতে পারত। আসলে ওর হাতের রান্নাটা অনেকটা আমার মায়ের মতো। আমি যা যা খেতে ভালোবাসি। বাধা দিল অরুণ প্রকাশ। এসব বাজে কথা এখন উঠছে কেন? কাঞ্চন বলল, আসলে আমি জানতে চাইছিলাম এই 28 বছরের দাদু ওর ব্যাপারে সন্দেহজনক কিছু দেখেছিলেন কিনা। সত্যপ্রকাশ ঘন ঘন মাথা দোলালেন। না, ধর্ম তো বলছি, আমি দেখিনি। কাঞ্চন অরুণ প্রকাশের কাছে গেল। আচ্ছা কাকাবাবু, আপনি আমার প্রশ্ন শুনে কিছু মনে করবেন না। আপনি কি কাকিমাকে নিয়ে দূরে বেড়াতে যেতেন? অরুণ প্রকাশ বলল, আমরা মাঝে মাঝেই পুরীতে যেতাম। আমরা মানে? বাড়ির সবাই মিলে। তখন তাই রেওয়াজ ছিল। দুজনে যাননি? সংসার শুধু দুজনের নয় কাঞ্চন। হাসল কাঞ্চন। মাঝে মাঝে মানে কবার? সত্যপ্রকাশ করগুনে বললেন, 4 বার। 28 বছরে 4 বার। কাঞ্চন চোখ বন্ধ করল। সিনেমা থিয়েটার? অরুণ প্রকাশ মাথা নাড়ল। না, কোথাও যেতে বললেও যেতেন না। সে কি? কেন? কেন তা তখন বুঝিনি। কাঞ্চন সরাসরি জিজ্ঞাসা করল, এই 28 বছরে আপনি ওকে সন্দেহ করেছেন কখনো? মাথা নাড়ল অরুণ প্রকাশ। না, সে কারণে নিজেকে এখন খুব বোকা লাগছে। ওর কোনো চিঠিপত্র আসতো না? অরুণ প্রকাশ বলল, এলেও জানতে পারতাম না। দিনের বেলায় তো আর বাড়িতে থাকতাম না। যে লোক এ বাড়ির ঠিকানা জানে সে কি আর চিঠি লিখতো না? কাঞ্চন হেসে ফেলল। এটাও অনুমান মাত্র, প্রমাণ নেই। রেগে গেল অরুণ প্রকাশ। কি বলতে চাও? কাঞ্চন এবার গম্ভীর হল। আমার মনে হচ্ছে সুশোভন মিত্র সম্পর্কে আরো তথ্য পাওয়া দরকার। উর্মি এবার বলল, জেনে কি লাভ? কাঞ্চন বলল, লোকটা এত বড় দান কেন করলো? দান? উর্মির মুখ থেকে বেরিয়ে এলো, নিজের স্ত্রী অন্যের বাড়িতে বউ হয়ে আছে জেনেও লোকটা কোনো সমস্যা তৈরি করেনি, উল্টো তার নামেই সব লিখে দিয়ে গেছে। এমন ঘটনার কথা শোনা যায়? উর্মি গম্ভীর হলো। লোকটা প্রতিশোধ নিয়েছে। কাঞ্চন অবাক। প্রতিশোধ? আমাদের সংসার ভেঙে তছনছ করে দিয়েছে এইভাবে। উর্মি বলল। কাঞ্চন বলল, উর্মি, সত্যি তোর মনে হচ্ছে কথা? উর্মি ব্যঙ্গ করল। আমার জায়গায় দাঁড়ালে তুমি বুঝতে পারতে। কাকিমার সব স্নেহ ভালোবাসা আজ মিথ্যে হয়ে গেল তোর কাছে? মিথ্যার সিংহাসন যদি হীরের হয় তবুও সেটা মিথ্যে। তাহলে তুই আর ওকে মা বলে ডাকতে পারবি না? না। কাঞ্চন একটু ভাবল, তারপর গলা তুলে বলল, আমি বুঝতে পারছি আপনারা সবাই মনের দিক থেকে বিপর্যস্ত, কিন্তু এখানে দুটো সত্য আছে। 1, 28 বছরের আগে কাকিমার সেই তথাকথিত বিয়ে, যার কোনো প্রমাণ নেই এই চিঠি ছাড়া। 2, 28 বছর ধরে আপনাদের ভালোবেসে সেবা করে এই সংসারের একজন হয়ে থাকা একটি মানুষ। এই দুটোর মধ্যে কোনটা বেশি সত্যি? আপনারা চোখের সামনে যা দেখছেন তা বেশি সত্যি, না যা শুনছেন দেখেননি তাকে আঁকড়ে ধরবেন? সিদ্ধান্তটা আপনারাই নেবেন। সত্যপ্রকাশ বললেন, কি বলতে চাও? আমাদের ভুল হচ্ছে? কাঞ্চন বলল, একটা বিদেশি গল্প মনে পড়ল। বড় লোকের অসুস্থ মেয়ের জন্য আয়া রাখা হয়েছিল। সেই আয়া কয়েক বছর ধরে সেবা করেছিল আন্তরিকভাবে। একদিন পুলিশ এসে আয়াটিকে গ্রেপ্তার করলো। সে নাকি কুখ্যাত খুনি, আয়ার ছদ্মবেশে ছিল। শুনে অসুস্থ মেয়েটি বলেছিল, এত বছর যার স্নেহের স্পর্শ পেয়েছে তাকে সে কিছুতেই খুনি বলে ভাবতে পারবে না। বোধহয় এটাই সত্যি। আপনারা ভেবে দেখুন। সত্যপ্রকাশ বলল, এ তো সেরকম হয়ে গেল। মানুষকে বিচার করতে হবে তার কাজের মধ্যে দিয়ে,
জন্ম দিয়ে নয়। অরুণ প্রকাশ বলল, আশ্চর্য, 17 বছর বয়সে তো কারো জন্ম হতে পারে না। ওই বয়সে সে একটা ছেলেকে বিয়ে করতে পেরেছিল। কাঞ্চন বলে উঠল, বিয়েটা কিভাবে হয়েছিল? সত্যপ্রকাশের যেন খেয়াল হলো। ঠিক কথা, কিভাবে হয়েছিল সেটা একমাত্র তিনিই বলতে পারবেন, অরুণ প্রকাশ বলল। কাঞ্চন বলল, ভাবলেই বোঝা যায়, যেভাবেই হোক মন্ত্র পড়ে হয়নি, হলে ব্যাপারটা লুকানো থাকতো না। ধরে নেওয়া যেতে পারে বিয়েটা গোপনে সই করে হয়েছিল, আর তাই যদি হয় তাহলে সেই বিয়ে নির্দিষ্ট সময়ের পরে বাতিল হয়ে যায়। উর্মি জিজ্ঞাসা করল, কেন? কাঞ্চন বলল, স্বামী স্ত্রী যদি কখনো একসঙ্গে না থাকে তাহলে সই করা বিয়ে আইনসম্মত হয় না, আদালতে গেলেই অব্যাহতি পাওয়া যায়। কাকিমার ক্ষেত্রে স্পষ্ট, ওভাবে বিয়ে হলেও ওরা কখনো একসঙ্গে থাকেননি। অরুণ প্রকাশ বলল, এসব অবাস্তব কথা শুনে কোনো লাভ নেই। কাঞ্চন আপত্তি করল, না কাকাবাবু, যা বাস্তব তাই বলছি। আপনারা কেউ ওর আচরণ নিয়ে অভিযোগ করছেন না। উনি যদি এ বাড়ি থেকে চলে যান, ওর যেমন ক্ষতি, আপনাদেরও তেমন কোনো লাভ হবে না। সত্যপ্রকাশ বললেন, খুব যুক্তিপূর্ণ কথা। খোকা, তোমার মনে আছে 17 বছর বয়সে পিকনিকে গিয়ে তুমি বন্ধুদের সঙ্গে বিয়ার খেয়েছিলে? তোমার মুখে সেদিন গন্ধ পেয়ে আমার তোমার ওপর সব আশা ভরসা চলে গিয়েছিল। বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলাম তোমাকে। যদি সত্যি সত্যি দিতাম তাহলে আজ তোমার কি অবস্থা হতো? আমি বা কার সঙ্গে থাকতাম? বাহ, দুটো একরকম হলো। অল্প বয়সের কৌতূহলে আমি একটু বিয়ার নিশ্চয়ই খেয়েছিলাম, কিন্তু জীবনে আর কখনো স্পর্শ করিনি ওসব। আর সে বাকি জীবনে সেও তো কোনো অন্যায় আচরণ করেনি। ক্ষমা করতে শেখো খোকা, ক্ষমা করলে অনেক শান্তি পাওয়া যায়। কাঞ্চন হাততালি দিল, দারুণ কথা। তবে দাদু, যে কোনো জিনিসের দুটো দিক আছে। মন্দের পাশাপাশি একটা ভালো ব্যাপার ঘটে গেছে অজান্তে। সত্যপ্রকাশ অবাক হলো, কি বলতে চাইছো? কাঞ্চন ঘড়ি দেখায়, এখন ঠিক 12টা বাজে। দাদু, আপনি এখনো সশরীরে আমাদের সঙ্গে আছেন। সত্যপ্রকাশ বললেন, শোনো, আমি যে ভাবিনি ভুলে বসে আছি তা নয়, কিন্তু মনে হলো এমন বিপদের মধ্যে এদের ফেলে রেখে স্বার্থপরের মতো চলে যাব। শেষ কর্তব্যটুকু না হয় করি, তাই আর আত্মহত্যা করতে পারিনি। ভালোই করেছেন, আত্মহত্যা করলে নাকি নরকে যেতে হয়, খুব কষ্ট সেখানে। যাকে, কিন্তু একটা সমস্যা তো থেকেই যাচ্ছে। কাঞ্চন বলল, কি সমস্যা? সত্যপ্রকাশ বুঝতে পারেন না। কাকিমা এখন কি করবেন? কাঞ্চন জিজ্ঞাসা করল। কেন? তার তো কিছু করার নেই। খোকা যদি ক্ষমা করে দেয় তাহলে তো আর কোনো সমস্যা নেই, তিনি যেমন আছেন তেমন থাকবেন। সত্যপ্রকাশ যেন রায় দিলেন। বাবা, অরুণ প্রকাশ ডাকল। বলো খোকা। ছেলের দিকে তাকালেন সত্যপ্রকাশ। আপনি একাই সব সিদ্ধান্ত নিচ্ছেন? আমার পক্ষে মেনে নেওয়াটা সম্ভব নয়। কথাগুলো বলে অরুণ প্রকাশ বেরিয়ে গেল। সেই যাওয়া দেখে কাঞ্চন বলল, তাহলে? ওটা মেনে নিতে ওর একটু সময় লাগবে। তার সমস্যার সমাধান হয়ে গেলে তোমার তো কোনো চিন্তা থাকছে না, তাই তো? সত্যপ্রকাশ বললেন, কোথায় সমাধান হচ্ছে? সলিসিটরের লোক বলে গেছে কাকিমাকে আগামীকাল ওদের অফিসে যেতে হবে, তাই না? কাঞ্চন জিজ্ঞাসা করল। উর্মি বলল, কিন্তু ওখানে যেতে হলে মাকে প্রতিমা মিত্র হয়ে যেতে হবে। সত্যপ্রকাশ জোরে জোরে মাথা নাড়লেন। না, বৌমা কোথাও যাবে না। কাঞ্চন বলল, বাহ, গুড। তবে উনি না গেলে ওরা নিশ্চয়ই খোঁজ করতে আসবে। লেট দ্যাম কাম, আসুক। সত্যপ্রকাশ বললেন। তাহলে আমি এখন চলি দাদু, কাঞ্চন বলল। আচ্ছা, মা যদি না যায় তাহলে ওই টাকাটার কি হবে? উর্মি জিজ্ঞাসা করল। কাঞ্চন বলল, আইন যা বলবে তাই হবে, হয়তো গভর্নমেন্ট নিয়ে নেবে। যাক, তুই তাহলে আবার মা বললি। উর্মি একটু লজ্জা পেয়ে বলল, তোমার কথায় যুক্তি ছিল বলেই।
কোন চুক্তি? যে বিয়ে সম্পূর্ণ হয়নি তা বাতিল হয়ে যায় যদি স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের দিন থেকেই সম্পর্ক না থাকে। উর্মি বলল। কাঞ্চন মাথা নাড়ল। তবে বাতিলের ব্যাপারটা আদালত থেকেই করাতে হয়। উর্মি হাত নাড়ল। অত আইনের প্যাচ আমি জানি না। সত্যপ্রকাশ ঘোষণা করলেন, বৌমা এ বাড়ি থেকে কোথাও যাবে না। উর্মি কথাটায় কান না দিয়ে বলল, আমি শুধু ভাবছি ভদ্রলোক জীবিত অবস্থায় কখনো ডিস্টার্ব করেননি, মারা যাওয়ার পর অত টাকা মাকে দিয়ে গেলেন কেন? একে কি বলা যায়? কাঞ্চন বলল, গিফট গিফট করেছেন উনি। সত্যপ্রকাশ অবাক হলেন। গিফট? কাঞ্চন বলল, দাদু, লোক মরে যাওয়ার আগে কোনো সেবা প্রতিষ্ঠানকে দান করে যায়, এটা তেমনই। উর্মি, ধর আমি তোকে 25 বছর পরে 50 লাখ টাকা দান করলাম, তুই সেটা অ্যাকসেপ্ট করবি কি করবি না? এই সময় বাইরে থেকে গলা ভেসে এলো, উর্মিলা দত্ত আছেন? উর্মিলা অবাক হয়ে দরজার দিকে এগিয়ে যায়। কাঞ্চন বলে, দাদু আমি চাই। দাঁড়াও, বৌমার সঙ্গে একবার দেখা করে যাবে না? সত্যপ্রকাশ বললেন। উর্মিলা লাফাতে লাফাতে ফিরে আসে। তাকে খুব উচ্ছ্বসিত দেখাচ্ছিল। দু হাতে সে সত্যপ্রকাশকে জড়িয়ে ধরে। ও দাদু, আমার মিষ্টি সোনা দাদু। সত্যপ্রকাশ নিজেকে ছাড়াবার চেষ্টা করেন। আরে কি হলো, উচ্চতরে নৃত্য কেন? উর্মি খামটা দেখালো। ভার্জিনিয়া ইউনিভার্সিটি কনফার্ম করেছে, আর আমার কোনো চিন্তা নেই। দাদু বলো, এসব আমি নিজের চেষ্টায় করেছি কিনা? কি আনন্দ হচ্ছে। কাঞ্চন বলল, আমারও। উর্মি থমকে গেল। তোমারও আনন্দ হচ্ছে? কাঞ্চন বলল, নিশ্চয়ই। কটা বাঙালি মেয়ে একা সম্পূর্ণ নিজের চেষ্টায় এটা পেয়েছে। উর্মি বলল, ধন্যবাদ। কাঞ্চন হাসল। কাকিমাকে খবরটা দিয়ে আয়। মুখে লাল ছোপ লাগলো উর্মির। আমার কেমন যেন সংকোচ লাগছে। সে কি, সংকোচ কেন? আসলে তখন খবরটা শুনে মাথাটা কি রকম হয়ে গিয়েছিল, কিছু না ভেবেই মনে যা এলো বলে ফেললাম। বেঁচে থাকলে আলাদা কথা ছিল, লোকটা যখন বেঁচে নেই তখন টাকাটা না নেওয়া মানে অনেকটা চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া, তাই না? উর্মি সমর্থনের আশায় দাদুর দিকে তাকালো। সত্যপ্রকাশ বললেন, ওটা গিফট না, উইল। অরুণ প্রকাশ ফিরে এলো ঘরে। তাকে দেখে উর্মি জবাব দিল, ওই একই কথা। অরুণ প্রকাশ উত্তেজিত গলায় বলল, না, উইলে বলা আছে ভদ্রলোক তার স্ত্রীকে ওই সম্পত্তি দিয়ে যাচ্ছেন। উর্মি প্রতিবাদ করল, আশ্চর্য, কেউ যদি ভুল করে তার দায়িত্ব মা নেবে? 25 বছর বাদে কাঞ্চন মারা যাওয়ার আগে যদি আমার নামে উইল করে যায়, তাহলে আমার কি করার আছে? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। অরুণ প্রকাশ হতবাক। তারপর বলল, তুই কি বলছিস তা জানিস? উর্মি বলল, জানি। তোমরা তিলকে তাল করছো। মায়ের কোনো ওয়েল উইশার মনে মনে কি ভেবেছিল তা এতদিন পরে জানতে চাওয়া বোকামি। অরুণ প্রকাশ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। মনে মনে ভেবেছিল এ কথা তোকে কে বলল? কারণ কোনো প্রমাণ নেই, বুঝলে? উর্মি কাঁধ নাড়ল। অরুণ প্রকাশ না বলে পারল না। আমি বুঝতে পারছি না, খবরটা শোনার পর তুই যেভাবে রিয়াক্ট করেছিলি তাতে এখনকার কথাগুলো। পরিবর্তিত পরিস্থিতি কাকাবাবু, কাঞ্চন টুক করে বলে ফেলল। বেশ তাই, উর্মি বলল। আমরা যদি ব্যাপারটা উপেক্ষা করতে পারি তাহলে তুমি কেন পারবে না? তুমি মনটাকে একটু বড় করো বাবা। অরুণ প্রকাশ বিড়বিড় করে বলল, আমি আর কত বড় হব? সত্যপ্রকাশ এবার কথা বললেন, দেখো খোকা, মানুষের শরীর যত বড় হয় মনটাকেও তত বড় করতে হয়, নইলে বেঁচে থাকা মানে শুধু কষ্ট পাওয়া। কাঞ্চন বলল, তাহলে ফাইনাল হয়ে গেল, কাকিমা কাল সলিসিটরের অফিসে যাবেন, একটা সই, প্রতিমা মিত্র ব্যাস লাখ লাখ টাকার মালিক হয়ে যাবেন। সত্যপ্রকাশ বললেন, খুব ভালো। আচ্ছা, উইলে কি লেখা আছে বৌমাকে কিভাবে টাকাটা খরচ করতে হবে? কোনো নির্দেশ বা শর্ত? কাঞ্চন মাথা নাড়ে, না, আমি পড়েছি,
কোনো শর্ত নেই, ওর যেমন ইচ্ছে তেমন খরচ করতে পারেন, সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। সত্যপ্রকাশ ঢোক গিললেন। তাহলে তাহলে কাঞ্চন জিজ্ঞাসা করল। না মানে, আমি বলছিলাম কি, বৌমা তো আমাকে খুব শ্রদ্ধা করে, যত্ন করে, এই 28 বছর ধরে তাই দেখে আসছি। আমি মুখ ফুটে একটা কথা বললে কাজ না করে ওর শান্তি নেই। যে আশা নিয়ে এই বৃদ্ধ বয়সে বাঁচার স্বপ্ন দেখেছিলাম। সত্যপ্রকাশ কথা শেষ করলেন না। কাঞ্চন বলল, যে আশা পূরণ হওয়ার পথ খুঁজে না পেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন, সেই বাগান বাড়ির কথা বলছেন তো দাদু? সত্যপ্রকাশ বললেন, হ্যাঁ ঠিক, দমদম পার্কের জমিটার দক্ষিণ খোলা তো। কাঞ্চন হাত নাড়ল। হ্যাঁ দাদু, ডাইরেক্ট সুন্দরবনের হাওয়া পাবেন। সত্যপ্রকাশ কপালে হাত ঠেকাল। বাহ, হয়ে গেল। ঈশ্বর, তাই তোমার নাম করুণাময়। যাই, একটু নিশ্চিন্তে বিশ্রাম নিকে। তিনি ভেতরে চলে গেলেন। কাঞ্চন উর্মির দিকে তাকালো। তুই কিছু বলবি না? মুখ ফেরালো উর্মি। আমার কিছু বলার নেই। কাকিমার কাছে আমেরিকায় যাওয়ার খরচ চাইবি না? কাঞ্চন হাসল। উর্মি ঠোঁট উল্টালো। চাইতে হবে কেন? মা যদি মনে করে আমার সমস্যার সমাধান করবে, তাহলে নিজে থেকেই বলবে। আমার কেন মুখ ফুটে বলতে হবে? আমি কি আগে মায়ের কাছে খরচাগুলো চেয়েছি? মাথা নাড়ল কাঞ্চন। না, চাসনি। তাহলে? উর্মি হাসল। আমি মাকে জানি, মা নিজে থেকেই বলবে। নে উর্মি, টাকাটা নে, ওখানে গিয়ে মন দিয়ে পড়াশোনা কর। তা তো বটেই, উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রা। কাঞ্চন বলল, তোমার সবকিছুতেই ঠাট্টা। উর্মি অভিমান দেখিয়ে বেরিয়ে যায়। কাঞ্চন এগিয়ে যায় চিন্তামগ্ন অরুণ প্রকাশের পাশে, গিয়ে ডাকে, কাকাবাবু। এখন আকাশটা কি পরিষ্কার, তাই না? কাঞ্চন বলল, আর এটা সম্ভব হয়েছে আপনার জন্যেই। আমার জন্যে? অরুণ প্রকাশ কাঞ্চনের দিকে মুখ ফেরালেন। হ্যাঁ, আপনি যদি কাকিমার ব্যাপারটা মেনে না নিতেন, যদি আপনি ওকে কখনো ক্ষমা না করতেন, তাহলে। কাঞ্চনকে কথা শেষ করতে দিল না অরুণ প্রকাশ। তাহলে বাবার বাগানওয়ালা বাড়ির স্বপ্ন পূরণ হতো না, উর্মিও আমেরিকায় যেতে পারতো না। একেবারে ঠিক কথা, কাঞ্চন বলল। মাথা নাড়ল অরুণ প্রকাশ। দেখো কাঞ্চন, মানুষ রাগ করে, অপমানিত বোধ করে যখন তার মন আহত হয়। ওই মনের ওপর সেই মুহূর্তে কোনো কন্ট্রোল থাকে না। এখন আমার আমিটাই সবার আগে। তোমার কাকিমার ব্যাপারটা শোনার পর আমার মন আহত হয়েছিল, আমার আমি শতচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে আমি যখন নতুন করে ভাবতে শুরু করলাম, তখন বুঝলাম জীবনের একটা ভুল নিশ্চয়ই হাজারটা সঠিকের চেয়ে বড় হতে পারে না। কাঞ্চন মাথা নাড়ল। আপনি ঠিক ভেবেছেন। এখন প্রশ্ন হলো, স্থাবর এবং অস্থাবর সম্পত্তির দাম ঠিক কত? উনি তো ভ্যালুয়েশন করিয়েছেন কয়েক বছর আগে, এখন নিশ্চয়ই আরো কয়েক লক্ষ বেড়েছে। তার মধ্যে উর্মির 5 আর দাদুর 8 লাগবেই। তারপর ধরুন সিরিয়াল স্বাধীনভাবে তৈরির জন্য উর্মির দাদাকে 1,05,000 দিতে হবে, অর্থাৎ 18 লাখ গেল। যদি সম্পত্তির এখনকার দাম 30 হয়, তাহলে 12 লাখ টাকায় আপনার ফ্ল্যাট স্বচ্ছন্দে হয়ে যাবে। অরুণ প্রকাশ অস্বস্তিতে পড়ল। কিন্তু। কাঞ্চন জিজ্ঞাসা করল, আবার কিন্তু কি কাকাবাবু? তুমি বুঝতে পারছো না, উর্মি চলে যাবে আমেরিকায়। আমার নতুন ফ্ল্যাটে ছোট খোকা নিশ্চয়ই তার মায়ের সঙ্গে থাকতে চাইবে। তাহলে এই বুড়ো বয়সে বাবা ওই বাগানওয়ালা বাড়িতে একা একা থাকবেন কি করে? অরুণ প্রকাশ বলল, আমার কি মনে হয় কাকাবাবু, দাদু কাকিমাকে সঙ্গে নিয়ে যাবেন। কাঞ্চন বলল। অরুণ প্রকাশ চেঁচিয়ে উঠল, কি আশ্চর্য! এটা উনি কি করে ভাবছেন? আমার স্ত্রী আমার সঙ্গে না থেকে ওনার সঙ্গে যাবে কেন? ঠিক। কাঞ্চন মাথা নাড়ল। আপনি এ ব্যাপারে দাদুর সঙ্গে কথা বলুন। মাথা নাড়ল অরুণ প্রকাশ। সেটাই তো মুশকিল হয়েছে, উনি বয়স আর সম্পর্কের কারণে অ্যাডভান্টেজ নিয়ে যাচ্ছেন।
আমার কথার কোনো দামই দেন না। কাঞ্চন বলল, কাকাবাবু, আমি বলি কি, থাক। থামলে কেন? বলে ফেলো। না মানে, আপনি যদি অসন্তুষ্ট হন, মানে হাজার হোক, আমি তো বাইরের লোক। অরুণ প্রকাশ হাত নাড়লেন। আর বাইরের লোক? এখন তো ভেতর বাইরে সব ঘ্যাট পাকিয়ে একাকার করে ফেলেছ। স্বচ্ছন্দে বলে ফেলো। বলছিলাম কি, দাদুর তো বয়স হয়েছে, বেশি দিন বাঁচবেন না। তারপর তো বাড়িটা আপনিই পাবেন। একদিন না হয় আপনিও দাদুর সঙ্গে থাকবেন। তারপর। কাঞ্চনের কথা থামিয়ে দিয়ে অরুণ প্রকাশ বলল, আমার ফ্ল্যাটটা? তারপরে ফ্ল্যাটে চলে যাবেন বাড়ি বিক্রি করে। এখন ফ্ল্যাট বুক করে তা পেতে পেতে তো 3 বছর লাগবে। যদি ইচ্ছে হয় ভাড়া দেবেন। কাঞ্চন বোঝালো, না না, ভাড়া দেব না। পরে ভাড়াটে তুলতে নানান ঝামেলা। তবে হ্যাঁ, ওই ফ্ল্যাট হবে কিন্তু ওর নামে, এই কথাটা মনে রেখো। সজোরে বলল অরুণ প্রকাশ। কাঞ্চন হাসল। বাহ, দাদুর বাড়ির নাম রাখবেন ঠাকুরমার নামে, আর আপনি ফ্ল্যাট কিনবেন কাকিমার নামে। এ ব্যাপারে আপনাদের খুব মিল। আহ, বাজে বকো না। অরুণ প্রকাশ ধমকালো। হ্যাঁ, তা কি করছে সে? এখনো ঘরের দরজা বন্ধ করে বসে আছে? কাঞ্চন ভেতর দিকে তাকিয়ে বলল, কাকাবাবু, এখন ওকে বিরক্ত না করাই ভালো। আমি তাহলে চললাম। কি আনন্দ হচ্ছে, দাদু আত্মহত্যা করলেন না। সে চলে যাচ্ছিল। অরুণ প্রকাশ বলল, কাল সকালে একবার এসো। কাঞ্চন ঘাড় নেড়ে হ্যাঁ বলল। পরের দিন সকাল, এখন 8টা বাজে। উর্মি এবং অরুণ প্রকাশ চিন্তিত মুখে বসেছিল। এ সময় ঘরে এলেন সত্যপ্রকাশ। কাল রাত্রে বৌমা খাওয়া দাওয়া করেছিল তো? উর্মি বলল, আমি জানি না। কি আশ্চর্য মেয়ে! সত্যপ্রকাশ ভৎসনা করলেন। মায়ের খবর রাখো না? অদ্ভুত তো, উর্মি বলল। কাল রাত্রে মা আমাদের সবার খাবার টেবিলে দিয়ে দিল, কিন্তু নিজে খাবে না তা আমি কি করে বুঝবো? সত্যপ্রকাশ জিজ্ঞাসা করলেন, এখন কি করছেন? বাথরুমে, উর্মি জবাব দিল। সত্যপ্রকাশ চেয়ারে বসলেন। খবরের কাগজটা তুলে জিজ্ঞাসা করলেন, খোকা, বৌমার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে? না। মাথা নাড়ল অরুণ প্রকাশ। সুযোগ হয়নি। কি এমন রাজকাজ করো যে নিজের বউয়ের সঙ্গে কথা বলার সুযোগ হয় না? ঠিক আছে, যা বলার আমিই বলবো। সত্যপ্রকাশ নাতনির দিকে তাকালেন। দিদি ভাই, ওকে বলেছো এখানে আসতে? উর্মি উত্তর দিতে চাপা গলায় বলল, ওই তো এসে গেছে। প্রতিমা ঘরে ঢুকে শান্ত গলায় জিজ্ঞাসা করল, আপনারা আমাকে ডেকেছেন? সত্যপ্রকাশ মিষ্টি গলায় বললেন, হ্যাঁ, এসো বৌমা, বসো। প্রতিমা বসল না, সেইভাবেই দাঁড়িয়ে রইল। সত্যপ্রকাশ বললেন, গতকাল আমরা হঠাৎ উত্তেজিত হয়ে, বুঝতেই পারছো, এরকম খবর শুনে মাথা ঠিক থাকে না। তা সেটা তো গতকালের ঘটনা। পরে ভেবে দেখলাম তোমার কোনো দোষ নেই এতে। মানুষ মাত্রই ভুল করে, আবার মানুষই সেই ভুল সংশোধন করে নেয়। গত 28 বছর ধরে তুমি এ বাড়ির জন্য যা করেছ, তার কোনো তুলনা নেই। আমাদের কাছে সেটা অনেক মূল্যবান। তার আগের ঘটনার কথা আমরা ভুলে গিয়েছি। প্রতিমা তাকালো। আপনারা? সত্যপ্রকাশ হাসলেন। হ্যাঁ, এবারই সবাই। খোকাও তার ভুল বুঝতে পেরেছে। প্রতিমা স্বামীর দিকে তাকালো। তুমি কি বুঝেছ? অরুণ প্রকাশ অন্যদিকে মুখ ফিরিয়ে জবাব দিল, বাবা যা বললেন। প্রতিমা মুখ নামালো। সত্যপ্রকাশ বললেন, তা আমি বলি কি, এখন কটা বাজে? তোমার স্নান হয়ে গিয়েছে? প্রতিমা নীরবে মাথা নেড়ে জানালো যে তার স্নান হয়ে গিয়েছে। তাহলে তৈরি হয়ে নাও, বেশি দেরি নেই। সত্যপ্রকাশ সস্নেহে বললেন। কেন? প্রতিমা অবাক। উর্মি এগিয়ে এলো। মা, আমি তোমাকে বলছি, যে ভদ্রলোক তোমাকে এত লাখ লাখ টাকা দিয়ে গেছেন, তিনি তো আজ পৃথিবীতে নেই।
তার সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল তাও আমরা জানি না। তোমার ব্যবহারেও আমরা কেউ সে কথা বুঝতে পারিনি, তাই ধরে নেওয়া যেতে পারে কোনো সম্পর্ক ছিল না। এই অবস্থায় একজন মৃত মানুষের শেষ ইচ্ছে যদি তুমি অ্যাকসেপ্ট করো, তাহলে নিশ্চয়ই তার আত্মা শান্তি পাবে। বুঝতে পেরেছ? তোমার এই কথায় অন্য সবার কি মত? পুতুলের মতো বলল প্রতিমা। সত্যপ্রকাশ ঘাড় নাড়লেন। হ্যাঁ বৌমা, আমরা সবাই একমত। উর্মি বলল, মা, আমি কালকে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি বলে ক্ষমা চাইছি। খুব অন্যায় করেছি মা। প্রতিমা মেয়ের মুখের দিকে তাকালো। তাহলে তুই এখন নিজেকে আর বেজন্মা মনে করছিস না? উর্মি মাথা নিচু করে, তার মুখে কোনো উত্তর নেই। প্রতিমা স্বামীর দিকে তাকায়। তোমারও কি ইচ্ছে আমি ওই টাকাগুলো নিই? অরুণ প্রকাশ নিচু গলায় বলল, এবারে সবার ইচ্ছেকে আমি মেনে নিয়েছি। শুধু একজন মৃত মানুষের আত্মাকে শান্তি দিতে? তা নয়। মাথা নাড়ল। লক্ষ্মী যেচে এলে তাকে ফেরাবার মানে হয় না। প্রতিমা মাথা নাড়ল। বেশ, আমি তৈরি হয়ে আসছি। প্রতিমা ভেতরে চলে গেলে উর্মি বলল, মায়ের কথা বলার ধরন কেমন যেন বদলে গেছে, আগের মতো নেই। অরুণ প্রকাশ বলল, যা ঝড় বয়ে গেল। কিন্তু বাবা, ও কি একা যাবে? সত্যপ্রকাশ মাথা নাড়লেন। না না, তুমি সঙ্গে যাও। অসম্ভব, প্রবলভাবে আপত্তি জানালো অরুণ প্রকাশ। আমি যেতে পারবো না। কেন? অরুণ প্রকাশ বলল, আপনার বৌমা ওখানে গিয়ে প্রতিমা মিত্র বলে সই করবে, আমি সহ্য করতে পারবো না। তাছাড়া সলিসিটর আমার পরিচয় জানতে চাইলে কি বলবো? সত্যপ্রকাশ বলল, আমি একটা কথা বুঝতে পারছি না খোকা। টাকাটা যখন তুমি বৌমার কাছ থেকে হাত পেতে নেবে, তখন সংকোচ হবে না? আমি কখনো বলিনি হবে না। আপনারা চাইছেন বলে মেনে নিয়েছি। তাছাড়া আমার পরিচয় জানার পর সলিসিটর ওকে টাকা নাও দিতে পারে। অরুণ প্রকাশ যুক্তি দেখালো। সত্যপ্রকাশ অবাক হলেন। কেন? বাহ, ও এখন মিসেস মিত্র নেই শুনলে লিগ্যাল প্রবলেম হবে না? সত্যপ্রকাশ মাথা নাড়লেন। এই প্রথম তুমি বুদ্ধিমানের মতো কথা বললে। উর্মি চুপচাপ শুনছিল, এবার বলল, দাদু তুমি যাও। আমাকে আবার এসবের মধ্যে জড়াচ্ছ কেন দিদিভাই? সত্যপ্রকাশ বললেন। বাহ, বাগানওয়ালা বাড়িতে গিয়ে থাকবে আর এটুকু করবে না? উর্মি বলল। সত্যপ্রকাশ রেগে গেলেন। তুমি একটা গর্ধব। স্বামী গেলে যদি লিগ্যাল প্রবলেম হয়, শ্বশুর গেলে সেটা ডাবল হবে। সেই কারণেই আমার যাওয়া উচিত নয়। বরং তুমি যাও। আমেরিকায় যার টাকায় যাবে তিনি তো তোমার মা। উর্মি জিজ্ঞাসা করল, আমাকে যদি প্রশ্ন করে আমার বাবার নাম কি, কি জবাব দেব? অরুণ প্রকাশ না সুশোভন? সত্যি বললে লিগ্যাল প্রবলেম হবে না? অরুণ প্রকাশ বলল, যদি এখন কাঞ্চন আসতো তাহলে সমস্যা হতো না। সত্যপ্রকাশ বলল, ছোড়ার কাণ্ড দেখো, এই সময় তার দেখা নেই। অরুণ প্রকাশ বলল, হ্যাঁ, সিরিয়াল বানাবার টাকা পাবে তো। কাল আপনি মামাকে থাকতে দিলেন না, থাকলে ওকে যেতে বলতে পারতাম। পাগল, আমার শালাকে আমি চিনি না? ওখানে গিয়ে সংকট লাগিয়ে দিত, হয়তো তোমার মায়ের শেয়ার চেয়ে বসতো সে। এই সময় প্রতিমা ফিরে এলো। সে এখন বাইরে বেরোবার জন্য তৈরি, তার হাতে একটা সুটকেস। সত্যপ্রকাশ বললেন, একই বৌমা? উর্মি হেসে ফেলল। মা, তুমি সুটকেস নিয়ে কোথায় যাচ্ছ? প্রতিমা বলল, তোমরা যেখানে যেতে বলেছ। সত্যপ্রকাশ হেসে ফেললেন। আজকাল টাকা পয়সা কেউ নগদে দেয় না যে সুটকেস নিয়ে যেতে হবে, একটা চেকই এনা। আর তাছাড়া উইলের প্রভিট নিতেও তো সময় লাগে। প্রতিমা বলল, সেটা আমি জানি। এবাড়িতে আর ফিরব না জেনেই আমি যাচ্ছি। তিনটে মানুষ যেন পাথর হয়ে গেল। প্রতিমা এগিয়ে গেল সত্যপ্রকাশের সামনে।
আপনি আমার শ্বশুর মশাই। 28 বছর আগে আপনি আমাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছিলেন। এনে বলেছিলেন, মা, আমার বংশমর্যাদার দিকে লক্ষ্য রেখো। এই 28 বছর আমি আপনার সব আদেশ মুখ বুজে পালন করেছি। আপনার স্ত্রীর যাবতীয় অত্যাচার আমি সহ্য করেছি। আপনার ছেলের কাছেও অভিযোগ জানাইনি। তবু আমি আপনার মন পাইনি। আপনার ছেলে ফ্ল্যাট কিনবে আমার পরামর্শে, এমন সন্দেহ আপনিই করেছিলেন। বলুন, করেননি? সে সবই আমি মেনে নিয়েছিলাম, কিন্তু ওই একটা চিঠি পড়ে আপনার সব বিশ্বাস উড়ে গেল। আমাকে ঘেন্না করতে শুরু করলেন। ভাবলাম এটা ঠিক, মানুষের তো এই প্রতিক্রিয়া হওয়াই স্বাভাবিক। কিন্তু এখন আপনি সেই সব ঘৃণা ফেলে আমাকে পাঠাতে চাইছেন ওই উইলের দখল নিতে, যাতে নিজের স্বপ্ন সার্থক করতে পারেন। ছি, আপনাকে এত নিচে নামতে দেখবো আমি কখনো ভাবিনি। সত্যপ্রকাশ কিছু বলতে চাইলেন, কিন্তু কথা আর বেরোলো না। তার ঠোঁট কাঁপতে লাগলো। প্রতিমা চোখ বন্ধ করে কান্না সামলালেন। আমাকে ক্ষমা করবেন, কথাগুলো না বললে শান্তি পেতাম না। আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। প্রতিমা মেয়ের দিকে তাকালো। উর্মি উর্মি মায়ের দিকে এগিয়ে এলো। প্রতিমা বলল, তোকে আমি পেটে ধরেছি, আমার রক্ত তোর শরীরে, অথচ কি সহজে নিজেকে বেজন্মা বললি। ভেবেছিলাম খবরটা শুনে তোর মাথা খারাপ হয়ে গিয়েছে, কিন্তু আজ তুই যাকে চিনিস না তার আত্মার শান্তির নাম করে আমাকে টাকা আনতে পাঠাচ্ছিস। যে লোক তোর জন্ম নিয়ে বিশ্বাস পাল্টে দিয়েছে, তার টাকায় আমেরিকায় যাওয়ার লোভ এত প্রবল হয়েছে যে স্বার্থপরতার চূড়ায় যেতে তোর আপত্তি নেই। বিশ্বাস কর, এরকম মেয়েকে পেটে ধরেছিলাম বলে আমার লজ্জাই হচ্ছে। প্রতিমা স্বামীর দিকে তাকালো। অরুণ প্রকাশ মুখ নিচু করে এসব শুনছিল। প্রতিমা তার সামনে গিয়ে দাঁড়ালো। এবার তুমি। অরুণ প্রকাশ স্ত্রীর দিকে তাকালো। চিরকাল যা মনে করে এসেছ তাই আমার উপর চাপিয়েছ। আমি মনে না নিলেও মেনে নিয়েছি, কিন্তু আমি যদি ভিজে নেতার মতো না থাকতাম, তাহলে এই বাড়ির ঘানি টানত কে? তুমি আমার কাছে উত্তাপ চেয়েছ, কিন্তু নিজে কতখানি উত্তাপ দিয়েছ আমাকে। তোমরা পুরুষেরা শুধু নিতেই জানো, দিতে শেখনি। তবু আমি মুখ নিচু করে পড়েছিলাম এই বাড়িতে। কিন্তু এ কি করলে তুমি? খবরটা শোনার পর আমার সব ব্যবহার ভুলে গিয়ে নোংরা কথার বন্যা বইয়ে দিলে। সেটাও আমি মেনে নিয়েছিলাম, কিন্তু এখন তোমার যে মুখটাকে আমি চিনতাম সেটা যে মুখোশ, তা প্রমাণ করতে লোভের দগদগে মুখটাকে বের করলে। তোমার পাশে রাতের পর রাত কাটিয়েছি বলে এখন লজ্জায় মরে যাচ্ছি। প্রতিমা কাঁপছিল। নিজেকে স্থির করে সে সুটকেস তুলে নিয়ে দরজার দিকে পা বাড়াতেই কাঞ্চন ঘরে ঢুকল। দুহাত দুদিকে ছড়িয়ে এসে বলল, কাকিমা। না কাঞ্চন, সরে যাও। প্লিজ একটু শান্ত হন কাকিমা। কাঞ্চন বলল, আমি আর পারছি না কাঞ্চন, আমি হেরে গিয়েছি। ডুকরে উঠল প্রতিমা। কাকিমা একটু দাঁড়ান। কাঞ্চন এবার অন্যদের দিকে ঘুরে দাঁড়ালো। আপনারা আমাকে ক্ষমা করবেন। ঘটনাটা যে শেষ পর্যন্ত এই অবধি গড়াবে তা আমি কল্পনাও করিনি। কাকিমারও ধারণা ছিল কখনোই এই পরিণতি হবে না। আপনাদের ওপর ওর অগাধ আস্থা ছিল বলেই আমার সঙ্গে বাজি ধরতে উনি দ্বিধা করেননি। বাজি? অরুণ প্রকাশ বলল, হ্যাঁ, সেই বাজিতে জিতে আমি এখন অনুতপ্ত। ছি ছি, এ কি করলাম আমি? কাঞ্চন হতাশায় মাথা ঝাঁকালো। এসব কথার মানে বুঝতে পারছি না আমি। সত্যপ্রকাশ বললেন, দাদু, টাকার অভাবে বাগানওয়ালা বাড়ি না বানাতে পেরে আপনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। আপনার জীবন বাঁচাতে আমাকে একটা নাটক করতে হয়। কাকাবাবুর ফ্ল্যাট কেনা হচ্ছে না, উর্মির আমেরিকা যাওয়া হচ্ছে না বলে সমস্যা তৈরি হয়েছিল।
ফলে আমি আমার এক বন্ধুকে সলিসিটরের লোক সাজিয়ে ওই চিঠি দিয়ে এখানে পাঠিয়েছিলাম। কাঞ্চন ধীরে ধীরে বলল, তার মানে ওইসব উইল টুইল সব ভাওতা? খোকা, এসব কি হলো? আমার শরীর কেমন করছে। সত্যপ্রকাশ চেয়ারে বসে পড়লেন। অরুণ প্রকাশ বলল, কাঞ্চন, তুমি আমাদের সঙ্গে এমন রসিকতা করলে? কাঞ্চন বলল, আমি করতে চাইনি কাকাবাবু। আপনারাই পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে এসেছেন। কাকিমার হাতে সুটকেস মানে সুস্থ বোধের হেরে যাওয়া। প্রতিমা শক্ত গলায় বলল, কাঞ্চন, আমি যাব। কাঞ্চন বলল, নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে কাকিমা। উর্মিলা দৌড়ে মায়ের কাছে এসে দাঁড়ায়। মা, আমার কিছু চাই না। আমি আর কখনো তোমাকে দুঃখ দেব না। তুমি কোথাও চলে যেও না মা। প্রতিমা মাথা নেড়ে বলল, তা হয় না। কেউ মরে গেলে তাকে চিতায় তুলে আগুন দিয়ে সরে দাঁড়ানোই নিয়ম। সত্যপ্রকাশ মাথা নাড়েন। তুমি ঠিকই বলেছ বৌমা, চিতায় আগুন দিলে সরে দাঁড়ানোটাই নিয়ম। এখন আমার এই সংসার চিতার মতো দাউ দাউ করে জ্বলছে। সরে তো সবাই এখন দাঁড়াবে। না বাবা, এতদিন আমার দু চোখ জুড়ে যে অন্ধকার ছিল সেটা হয়তো কোনোদিন একেবারে পরিষ্কার হবে না, কিন্তু আমি যে সম্পর্কগুলোকে অন্য চোখে দেখে ফেলেছি, এরপর আর এখানে থাকা যায় না। প্রতিমা বলল, ঠিক ঠিক কথা। সত্যপ্রকাশ বললেন, এই আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম। এই দুঃসংবাদ আমাকে তা করতে দেয়নি, কিন্তু দেখো, নিজের অজান্তেই আমি আরেকটা আত্মহত্যা করে বসে আছি। শুধু আমি একা নই, আমার ছেলে, আমার নাতনিও তো তার শরিক হয়েছে। বোধ বুদ্ধি বিসর্জন দিয়ে লোভের কাছে মাথা নোয়ানো তো এক ধরনের আত্মহত্যা। আত্মহত্যা করলে শুনেছি প্রায়শ্চিত্ত করতে হয়। এই বৃদ্ধ তোমার কাছে হাত জোড় করে বলছে, তাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। প্রবলভাবে মাথা দুলিয়ে আপত্তি জানালো প্রতিমা। না বাবা, এভাবে কথা বলে আমাকে দুর্বল করতে পারবেন না। আগে হলে এর সামান্য কথাই আমি বিগলিত হয়ে যেতাম। আমার কথা ভেবে দেখুন, আমি মধ্যবয়সিনী, বেশি দূর পড়িনি, চাকরি করিনি, অর্থ সম্বল নেই। আমার মতো লাখ লাখ মেয়ে সংসারে প্রতিদিন অপমান অসম্মান সহ্য করে পড়ে আছে। তারা কোথাও যেতে পারে না, কেননা যাওয়ার জায়গা নেই। অর্থনৈতিক পরাধীনতা তাদের পায়ে শেকল পরিয়ে দিয়েছে। প্রতিমা নিঃশ্বাস নিতেই অরুণ প্রকাশ জিজ্ঞাসা করল, কিন্তু কোথায় যাচ্ছ তুমি? প্রতিমা ঘুরে দাঁড়ালো। সে কি, 24 ঘন্টার মধ্যেই এ বাড়ি ছেড়ে যাওয়ার হুকুম যখন দিয়েছিলে তখন এই প্রশ্ন মনে আসেনি? আমি কোথায় যাচ্ছি তা না জেনেই যখন পা ফেলছি, তখন থাকা যায় না বলেই চলে যাচ্ছি। জানি বাইরের পৃথিবীটা খুব হিংস্র, নির্দয়, কিন্তু যার ঘরের পৃথিবীটাই নষ্ট হয়ে গেছে তার কাছে কিছু হেরফের হয় না। প্রতিমা সুটকেস নিয়ে এগিয়ে যাচ্ছিল দরজার দিকে। সত্যপ্রকাশ কোনো মতে চেয়ার ছেড়ে উঠে হাত জোড় করে বললেন, মা, এভাবে আমি কারো কাছে ক্ষমা চাইনি কখনো। তোমাকে ধরে রাখার জন্য কোনো চাতুরি করছি না। তোমাকে আটকাবার কোনো ক্ষমতা আমার নেই। তুমি যেখানে ইচ্ছে যেতে পারো, শুধু যাওয়ার আগে এই বৃদ্ধকে ক্ষমা করে যাও। প্রতিমা দাঁড়িয়ে পড়ল। তার শরীর কাঁপিয়ে কান্না বন্যার মতো বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরল উর্মি। জড়িয়ে ধরে কাঁদতে লাগলো।